আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশীরা সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের 15তম বিসিএস এর প্রশ্ন সমাধান করতে চলেছি। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ইংলিশের, দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স ড্যাশ টু হিম প্যাশেন্টলি। আচ্ছা, এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে যে মেক আছে না, তো মেক এইভাবে কোনো সেন্টেন্সে যদি মেক থাকে এবং তারপরে যে ভার্বটা থাকে মেক, এরপরে কোনো সেন্টেন্সে যদি এভাবে মেক থাকে এবং তারপরে বিশেষ করে যদি কোনো ভার্ব থাকে, তাহলে সেটা অবশ্যই ভার্বের V1 প্রেজেন্ট ফর্ম বসে। যেমন দ্য স্পিকার ফেইল্ড, বক্তা ব্যর্থ হয়েছিল, টু মেক দ্য অডিয়েন্স লিসেন টু হিম প্যাশেন্টলি, অর্থাৎ বক্তা ব্যর্থ হয়েছিল শ্রোতাদের অনেক ধৈর্য সহকারে শোনার জন্য, সে ব্যর্থ হয়েছিল শোনানোর জন্য। তাহলে এখানে যেহেতু মেক আছে, তাহলে আমরা এখানে দ্য অডিয়েন্সের পরে লিসেনটা হচ্ছে বসবে V1। আচ্ছা, পরবর্তীটা 21, হুইচ অফ দ্য ফলোয়িং এজেস ইন লিটারি হিস্টোরি ইজ দ্য লেটেস্ট, অর্থাৎ নিচের কোন ইংরেজি সাহিত্যের ইতিহাসটি লেটেস্ট। লেটেস্ট মানে কি, তার মানে পূর্বের থেকে শুরু হয়ে বর্তমানে লাস্ট কোনটা এই চারটার মধ্যে, সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। তো এখানে আমরা দেখি যে প্রথমে আছে হচ্ছে দ্য অগাস্টান এজ। হ্যাঁ, দ্য অগাস্টান এজ এটা হচ্ছে 1700 থেকে 1798 পর্যন্ত। ভিক্টোরিয়ান এজ হচ্ছে এখানে 1832 থেকে 1900 পর্যন্ত। আমার পরবর্তীটা আছে দ্য জর্জিয়ান এজ হচ্ছে 1910 থেকে 1936 পর্যন্ত। আর নাম্বার 4 ঘ নম্বর হচ্ছে দ্য রেস্টোরেশন এজ। এই রেস্টোরেশন এজটা কিন্তু 1660 থেকে 1700 পর্যন্ত। তাহলে আমরা এখানে দেখছি যে দ্য জর্জিয়ান এজটা হচ্ছে আপডেট, তার মানে এটা হচ্ছে 1910 থেকে, দ্য জর্জিয়ান এজ 1910 থেকে 1936 পর্যন্ত, অর্থাৎ 1910 থেকে 1936 পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে লেটেস্ট। আমাদের পরবর্তী, দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই, প্রথম যে ইংলিশ ডিকশনারিটা এটা প্রথম কে রচনা করেছিল সেটা এখানে বলতে যাচ্ছে যে দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই লাজাক ওয়ালটন, স্যামুয়েল জনসন, স্যামুয়েল বাটলার, স্যার থমাস ব্রাউন। তো এখানে আমরা দেখি যে প্রথম ইংলিশ ডিকশনারি যেটা হচ্ছে স্যামুয়েল জনসন, 1709 থেকে 1784 স্যামুয়েল জনসন তার জন্মসাল। তো উনি ইংলিশ লেখক। তিনি 1755 সালে ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে একটি ডিকশনারি প্রকাশ করেন। এটা ছিল তার 9 বছরের সাধনার ফল। তো এই জন্যই তাকে স্যামুয়েল জনসনকে, এই যে স্যামুয়েল জনসন, ইনাকে ফাদার অফ ইংলিশ ডিকশনারি বলা হয়। তাহলে দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই স্যামুয়েল জনসন। তাহলে প্রথম ইংরেজি ডিকশনারিটি রচনা করা হয় কার দ্বারা? স্যামুয়েল জনসনের দ্বারা। ওকে, পরবর্তী প্রশ্ন, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার আঙ্কেলের 3টা সন্তান আছে, 3টা পুত্র আছে বা 3টা ছেলে আছে, ড্যাশ ওয়ার্ক ইন দ্য সেম অফিস, যারা কি করে, যাদের সকলেই একই অফিসে চাকরি করে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট ফর্ম অফ প্রোনাউন ইন দ্য অ্যাবভ সেন্টেন্স। বলছে এই যে নিচের সেন্টেন্সগুলোর উত্তরের মধ্যে কোনটা সব থেকে বেশি উপযোগী অ্যান্সারের মধ্যে। তো এখানে আমরা খেয়াল করি যে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার আঙ্কেলের 3টা সন্তান আছে, এখানে কমা আছে। তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে এরপরে কি হবে, এখানে এই অর্থ অনুযায়ী মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স অল অফ হুম, এখানে অল অফ হুমটাই অ্যাপ্রোপ্রিয়েট। অল অফ হুম মানে যাদের সকলেই। কেন অ্যাপ্রোপ্রিয়েট? কারণ হচ্ছে এই অল অফ হুম দ্বারা এখানে বোঝাচ্ছে যে যাদের সকলেই, অল অফ হুম মানে যাদের সকলেই কি করে, ওয়ার্ক ইন দ্য সেম অফিস, একই অফিসে চাকরি করে। অল অফ দেম কেন হবে না? কারণ এখানে কোনো প্রোনাউন নাই।
কোনো রিলেটিভ প্রোনাউন নাই। দে অল তো এখানে হবেই না, এটা ভুল। হু অলও হবে না, এটাও ভুল। পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস। পিপল লোকজন সর্বদা কী করে, দেশপ্রেমিককে স্মরণ করে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য অ্যাবভ সেন্টেন্স। আচ্ছা, এটার প্যাসিভ ভয়েস কোনটা হবে? এখানে আমরা খেয়াল করি যে পিপল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস, লোকজন সর্বদা কী করে, প্যাট্রিয়টস দেশপ্রেমিকদেরকে মনে রাখে। এখানে এই যে প্যাট্রিয়টস, প্যাট্রিয়টস মানে কি দেশপ্রেমিক, এটাই কিন্তু এখানে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, তাহলে প্যাট্রিয়টস কই, দ্য প্যাট্রিয়টস, দি প্যাট্রিয়টস এই যে এখানে চলে আসলো। আর এখানে এই যে রিমেম্বারটা কোন টেন্স, রিমেম্বারটা প্রেজেন্ট টেন্স, তাহলে দ্য প্যাট্রিয়টস আর হবে, দ্য প্যাট্রিয়টস আর এখানে আছে। এরপরে যে অ্যাডভার্বটা থাকবে অলওয়েজ, সেটা ভার্বের পরে বসে। তাহলে দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ, আর এটা কোন টেন্স, এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স এরপরে কী হবে, ভি3 হবে। এরপরে প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর এখানে অ্যাডভার্ব আছে সেটা বসলো, তারপর হচ্ছে ভি3। তাহলে এখানে কোনটা হতে পারে এই অনুযায়ী, দ্য প্যাট্রিয়টস, এই যে গ নম্বরই কারেক্ট। এখানে কোনটা নাম্বার, এখানে দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, এর সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। দি প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, দি প্যাট্রিয়টস দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। ও এখানে একটা বিষয় আমি খেয়াল করি যে এখানে আমি বাই পিপলটা দেখছিলাম না, তো এই কারণে এখানে বুঝতে পারছিলাম না। দি প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড অর্থাৎ কি, দেশপ্রেমিকদের স্মরণ করা হয়। এখানে দি প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই পিপলও এখানে হতে পারে, দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই পিপল। আচ্ছা, আমাদের এখানে খেয়াল করি যে এইভাবে কিন্তু সাবজেক্ট হিসাবে যেটা অবজেক্ট বসে সেটা কিন্তু উজ্জ্বল থাকতে পারে অনেক সময়। ফুল স্টপ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ট্রিপিট? ইন্ট্রিপিট শব্দের অর্থটা কি সেটা এখানে জানতে চাওয়া আছে। তো ইন্ট্রিপিট যেটা হচ্ছে সাহসী বা নির্ভীক, ইন্ট্রিপিট মানে কি, সাহসী বা নির্ভীক বা ভয়হীন, অর্থাৎ যার কোনো ভয় নাই। এই যে অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট মানে কি, অ্যারোগ্যান্ট মানে যেটা হচ্ছে বেয়াদব বা একরোখা, অ্যারোগ্যান্ট। পরটা হচ্ছে বিলিজারেন্ট। এই বিলিজারেন্ট শব্দটার অর্থ হচ্ছে যুদ্ধরত বা যুদ্ধমান। বিলিজারেন্ট যুদ্ধরত বা যুদ্ধমান। কোশ্চেনিং, গ নম্বর হচ্ছে কোশ্চেনিং। এই কোশ্চেনিং মানে কি, জিজ্ঞাসু বা প্রশ্ন করা এমন। ফেয়ারলেস, ফেয়ারলেস অর্থ হচ্ছে ভয়হীন বা নির্ভীক। তাহলে এই ইন্ট্রিপিট মানে যেটা হচ্ছে সাহসী বা ভয়হীন, তাহলে ইন্ট্রিপিট এবং ফেয়ারলেস এটাই কিন্তু সেম, এটাও নির্ভীক, এটাও নির্ভীক। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন? বটম লাইন অর্থটা কি সেটা বলতে যাচ্ছে যে বটম লাইন কোনো কিছুর, এখানে আমরা প্রথমে দেখি যে বটম লাইন বলতে কি বোঝায়, তার আগে প্রত্যেকটার অর্থটা আমরা বুঝি। দি ফাইনাল স্টেপ মানে কি, ফাইনাল স্টেপ মানে চূড়ান্ত পদক্ষেপ। দ্য এন্ড অফ এ রোড মানে কি, কোনো রাস্তার শেষ। দি লাস্ট লাইন অফ এ বুক মানে কি, কোনো বইয়ের সর্বশেষ লাইন। দ্য এসেনশিয়াল পয়েন্ট মানে কি, প্রয়োজনীয় বিষয়। তো এসেনশিয়াল মানে যেহেতু প্রয়োজনীয় বিষয় বা প্রসঙ্গপূর্ণ বা গুরুত্বপূর্ণ বিষয়, তো এখানে দ্য বটম লাইন মানে কিন্তু বিষয়টা এরকম যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা। এটার আরও অর্থ হতে পারে যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে এখানে এই অর্থে আসলে ওইটা হবে না। এখানেও হবে যে বটম লাইন বলতে শুধু এটাই বলে দিই যে বটম লাইন মানে এখানে প্রয়োজনীয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে এসেনশিয়াল পয়েন্ট। আচ্ছা, পরটা দ্য ওয়ার্ড প্লুরালিটি মিনস। প্লুরালিটি মানে কি? প্লুরালিটি মানে তো আমরা সবাই জানি যেটা হচ্ছে একের অধিক, প্লুরালিটি। এই প্লুরালিটি শব্দটা কিন্তু নাউন। এখানে কি বলছে, মিনস। মিনস মানে বলছে লেটার এস, এর অর্থে প্লুরালিটি বলতে বোঝায় কি লেটার এস। নো ম্যান আর নোম্যান, নারী মহিলা হবে না। ক্যাওস অ্যান্ড কনফিউশন, এই ক্যাওস মানে বিশৃঙ্খলা, আর কনফিউশন
কনফিউশন মানে কোনো কিছুতে উদ্বেগ, তাহলে এটাও হবে না। দ্য হোল্ডিং অফ মোর দ্যান ওয়ান অফিস অ্যাট এ টাইম, অর্থাৎ একই সময় একের বেশি একের অধিক অফিস, তোমরা বলছো যে এক অ্যাট এ টাইম একই সময় একের বেশি একের অধিক অফিস করা বা একের অধিক অফিস, তাহলে এটাই হবে। প্লুরালিটি মানে কি? দ্য হোল্ডিং অফ মোর দ্যান ওয়ান অফিস অ্যাট এ টাইম, এটাই বোঝাচ্ছে যে একের বেশি অধিক অফিস থাকা, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরটা, পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ পিডিয়াট্রিক, এই যে টার্মসটা পিডিয়াট্রিক, এই পেডিয়াট্রিক এই টার্মটা কোনটার সাথে সম্পর্কিত সেটা বলতে চাচ্ছে। যে পেডিয়াট্রিক হচ্ছে এমন একটা টার্ম যেটা এই যে চিলড্রেন মানে কি শিশু রোগের চিকিৎসার সাথে এটা জড়িত, তাহলে পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ চিলড্রেন। নেক্সট আছে দে বুটলেগ, এই বুটলেগ মানে কি? বুটলেগ যেটা বলছে হচ্ছে চোরা কারবার বা বেআইনি পণ্য পরিবহন। এই বুটলেগ মানে চোরা কারবার বা বেআইনি পণ্য পরিবহন। তো ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, এক্সপোর্ট ইম্পোর্ট এটা তো হবেই না। আর স্মাগেল মানে কি? স্মাগেল মানে যেটা হচ্ছে চোরা কারবারি, আর এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি, এটা তো হবেই না। তাহলে স্মাগেল অর্থ কি? চোরা কারবারি। আর বুটলেগ মানেও চোরা কারবারি, এটাই হবে। স্মাগেলটাই কারেক্ট। দিস ইজ মাই কারেক্ট অ্যান্সার। নাম্বার 30, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড, সপ্তাহে তুমি কি নতুন বিশেষ কিছু করছো সেটা বলতে চাচ্ছে এখানে। আচ্ছা, এখানে আমি বলি যে উইকেন্ড আছে না, এই যে উইকেন্ড, এখানে সময় থাকার কারণে এখানে স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড হবে এখানে, তাহলে অ্যাট দ্য উইকেন্ড। আমাদের নেক্সট প্রশ্ন যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ নিচের কোনটি সঠিক বাক্য। হুইচ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে আমি খেয়াল করি, এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে যে টু ড্যাশ টু এর একটা নিয়ম আমরা পড়ছি না সবাই, যে টু ড্যাশ টু, তার মানে টু এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তারপরেও অ্যাডজেক্টিভ। টু এর পরে এখানে আমরা একটা বিষয় খেয়াল করি যে প্রথম টু এর পরে একটা অ্যাডজেক্টিভ, তারপরের পরেরটা এখানে একটা ভার্ব বসানো হয়েছে। তো এই রুলসে এখানে এটা গঠন করা হয়েছে। তাহলে হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। আচ্ছা, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, প্রথমটা আছে এখানে হি ওয়াজ টু ক্লেভার নট টু মিস, এটা তো হবেই না। হি ওয়াজ টু ক্লেভার, সে ছিল এত চালাক, টু মিস দ্য পয়েন্ট। হি ওয়াজ, এখানে প্রশ্নে খেয়াল করি, এখানে প্রশ্নে দেওয়া ছিল হি ওয়াজ সো ক্লেভার, এই সো থাকার কারণে এখানে এটা হবে না। আর গ নম্বর হচ্ছে হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, এটাই হচ্ছে কারেক্ট। সে হচ্ছে এত চালাক এই পয়েন্টটি মিস করার জন্য, তার মানে সে এই পয়েন্টটি মিস করতে চায় না, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর হি ওয়াজ টু ক্লেভার টু গ্রাস্প দ্য পয়েন্ট, এই গ্রাস্প মানে কোনো কিছু আঁকড়ে ধরা, এটা হবে না, এখানে অর্থের সাথে সামঞ্জস্য না, সুতরাং এই মিস শব্দটাই বেশি কারেক্ট। হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। নাম্বার 6, 32, দ্য পোয়েট লরিয়েট, অর্থাৎ এই পোয়েট লরিয়েট কাদের বলা হয়। আমি এখানে একটা বিষয় বলি যে পোয়েট লরিয়েট হচ্ছে তারাই যারা হচ্ছে ইংল্যান্ডে তখন যাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হতো তাদেরকে হচ্ছে পোয়েট লরিয়েট বলা হয়। তাহলে দ্য পোয়েট লরিয়েট বলতে বোঝায় দ্য পোয়েট লরিয়েট ইজ দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, এটাই হবে। অর্থাৎ সরকারিভাবে যারা ইংল্যান্ডের মানে সরকারিভাবে তাদেরকে মূল্যায়ন করা হতো, তাদেরকে হচ্ছে দ্য কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড বলা হয়। দ্য পোয়েট লরিয়েট তারাই। Which of the following school of literary writings is connected with a medical theory? নিচের
হুইচ অফ দ্য ফলোয়িং স্কুল অফ লিটারি রাইটিংস, নিচের কোন সাহিত্যিক কর্মটি মেডিকেল থিওরির সাথে মানে সম্পর্কিত, কোন সাহিত্যিক কর্মটি মেডিকেল থিওরির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে কমেডি অফ হিউমার্স। কমেডি হিউমার্স হচ্ছে এটা মানে আমাদের যে হাস্যরসাত্মক যে কমেডি যে ব্যাপারটি, সেটাই হচ্ছে মেডিকেল থিওরির সাথে জড়িত। এই হিউমার্স যেটা হচ্ছে মানসিক অবস্থা বা ব্যঙ্গ কৌতুক, এটা হচ্ছে এটার বিস্তারিত আরও আপনারা একটু দেখে নেবেন যে এটা আমি আমার অনেক বিস্তারিত আমার ভিডিও লেংথ বেড়ে যাবে। তো একটা জেনে রাখেন যে মেডিকেল থিওরির সাথেই কমেডি অফ হিউমার্সটা জড়িত। হু অফ দ্য ফলোয়িং ওয়াজ বথ এ পোয়েট অ্যান্ড পেইন্টার, নিচের কে কবিও ছিলেন আবার একজন পেইন্টারও ছিলেন, অঙ্কন শিল্পী ছিলেন? এখানে হচ্ছে একমাত্র যে হচ্ছে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক ছিল বথ এ পোয়েট অ্যান্ড এ পেইন্টার, যিনি কবিতা লিখতেন আবার উনি আবার সেটা অঙ্কন করতেন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল? ইনক্রেডিবল এর সিনোনিম কোনটা হবে সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে এখানে আমরা দেখি যে ইনক্রেডিবল কী কী আছে? আনবিলিভেবল, আনথিঙ্কেবল, আনলাইকেবল, আনলাইকলি, আরটা হচ্ছে আনথিঙ্কিং। তাহলে ইনক্রেডিবল শব্দের সিনোনিমটা কোনটা হবে এখানে? ইনক্রেডিবল যেটা হচ্ছে অবিশ্বাস্য, হ্যাঁ, ইনক্রেডিবল মানে কি? অবিশ্বাস্য। তাহলে সিনোনিমটা হবে আনবিলিভেবল। আনবিলিভেবল মানে কি? যেটা অবিশ্বাস্য। নাম্বার 36, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? ফেমাস মানে কি? বিখ্যাত। তাহলে ফেমাস মানে যদি বিখ্যাত হয়, এর বিপরীত শব্দ হবে যেটা হচ্ছে কুখ্যাত। তো এখানে একটাই শব্দ আছে যেটা হচ্ছে অবস্কিউর। এই অবস্কিউর মানে হচ্ছে কুখ্যাত, এটাই হচ্ছে এর কারেক্ট অ্যান্সার, অবস্কিউর। আর অপাকিউ, এই শব্দের অর্থটা আমরা কি জানি? যে অপাকিউ অপাকিউটা হচ্ছে যেটা হচ্ছে অস্বচ্ছ, অস্বচ্ছ, সেটাই হচ্ছে অপাকিউ। তাহলে তো হবেই না। ইলিটারেট মানে যেটা হচ্ছে নিরক্ষর, এটা হবে না। আর নেক্সট অবস্কিউর মানে তো বললাম, অবস্কিউর মানে যেটা হচ্ছে গুপ্ত বা অখ্যাত বা কুখ্যাত, অপরিচিত ইত্যাদি। আর ইমম্যাচুর মানে অপরিপক্ক। তাহলে এখানে অবস্কিউর এবং অবস্কিউর মানে কুখ্যাত বা বা অখ্যাতি, যার কোনো খ্যাতি নেই। তাহলে এখানে ফেমাসের বিপরীত শব্দটা হবে অবস্কিউর। নাম্বার 37, যে প্লেবিসাইট, প্লেবিসাইট ইজ এ টার্ম রিলেট টু, অর্থাৎ প্লেবিসাইটের টার্মটি কোনটার সাথে সম্পর্কিত? এই প্লেবিসাইট মানে হচ্ছে গণভোট। ওকে, প্লেবিসাইট শব্দটা হচ্ছে গণভোট। এটা তাহলে গণভোট কিসের সাথে? পলিটিক্স। পলিটিক্স মানে রাজনীতির সাথে সম্পর্কিত। হু রোড বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি? কে বলেছিল যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি? এটা একমাত্র জন কিটস বলেছিল যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এটা তার একটা কবিতা, এটা লেখা আছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। মেনি আইল্যান্ডস, অনেক দ্বীপ, মেক আপ, অনেক দ্বীপ কী করে? তৈরি করে। মেক আপ অ্যান্ড আর্কিপিলাগো। আর্কিপিলাগো মানে কি? যেটা হচ্ছে একটা দ্বীপমালা, অনেক অনেক দ্বীপ মিলে কী করে? একটা দ্বীপমালা তৈরি করে। তাহলে মেনি আইল্যান্ডস মেক আপ অ্যান্ড আর্কিপিলাগো। আজ এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে স্বাগতম, এবং আশা করি এই ভিডিওটা যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে, সুন্দর লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা আমার অনুপ্রেরণা, এটাই আমার কাজের একমাত্র অনুপ্রেরণা, এটাই আপনাদের কাছে চাওয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।